নমস্কার, আপনারা দেখছেন রাশিক্স, সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি। 13ই ডিসেম্বর 2025। এই দিনটা বাংলার তথা কলকাতার তথা গোটা ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য একটা স্বর্ণাক্ষরে লেখা দিন হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনটা হয়ে গেল একটা কলঙ্কের দিন। আর সেই কলঙ্কের জন্য যারা দায়ী তারা পালিয়ে গেলেন। যাকে ভিলেন বানানো হলো তাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হলো, তার জেল যাত্রা পর্যন্ত হলো। কিন্তু আজ প্রায় 5 মাস পেরিয়ে যাওয়ার পর শতদ্রু দত্ত, যিনি এই মেসি ইভেন্ট করেছিলেন, তিনি আজ সাপমুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শতদ্রু দত্ত, মেসি ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা, যার ইনিশিয়েটিভ ছিল মেসিকে কলকাতায় আনা এবং তারপর গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুর করানো। শতদ্রুদা, স্বাগত জানাই তোমাকে রাষ্ট্রিক্সে। এবং সত্যি কথা যেটা আমি বলছিলাম, যে একটা সাপ মুক্তি যেন ঘটলো, বিশেষ করে আজকের দিনটা আমি আরো বিশেষ করে বলবো, যখন বিধাননগর কমিশনারেটের কাছে মেসির অফিসের তরফ থেকে একটা ইমেল এসছে এবং সেখানে বলা হচ্ছে যে শতদ্রু দত্তর কোনো দোষ সেদিনকে ছিল না, বরং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসী গোটা বিষয়টা কার্যত ঘেঁটে দিয়েছিলেন। কি মনে হয়, মানে আজকে যে তোমাকে এই যে একটা দিনের পর দিন একটা অদ্ভুত একটা, মানে কি বলবো, একটা অদ্ভুত একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেখানে বারবার তোমাকে শুরুর দিকে একদম ভিলেন বানানো হলো এবং তোমাকে একদম জেলে পাঠিয়ে দেওয়া হলো মাঠ থেকে বেরোনোর পরপরই। কেমন ছিল সেই যাত্রাটা এবং সেই দিন থেকে কি ঘটেছিল? দেখো, আইরনিক্যালি আজকে আর্জেন্টিনার খেলা ছিল, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট খেলা। মেসি আজকে হ্যাট্রিক হ্যাট্রিকও করেছে। করেছে। আমি 6 মাসে, 5 মাস না, 6 মাসে আহ, মানে সে বলো ইভেন্টের পরে জেল যাওয়া বা তার থেকে বেরোনোর পরেও জীবনে আমার চোখ থেকে জল পড়েনি। আমি প্রচন্ড স্ট্রং লোক। আজকে একটু চোখে জলটা এসেছিল কেন, এটা ড্রামাটাইজ করছে না, সত্যি করে হঠাৎ দেখতে দেখতে চলে এসেছিল। যখন দেখছিলাম মেসিকে নিয়ে এত লোকের এত আবেগ, এই ওই এরম ভাবে হচ্ছে, তখন ভাবছিলাম যে কি করতে চেয়েছিলাম আর কি হলো ব্যাপারটা। মানে এই এত বড় একটা লোককে নিয়ে এলাম, আমার দর্শকরা দেখতে পারলো না, মানে ফ্যান্সরা দেখতে পারলো না। দেখো, আমার 38 দিন তো আর ফিরবে না। হিউমিলেশন যেটা হয়েছে হয়েছে, ওটা তো কিন্তু আমার খারাপ লাগে যে আমার পশ্চিমবঙ্গ, বাংলা, কলকাতা এই যে একটা ব্র্যান্ড ইকুইটিটা হারালো একটা লোকের অপরিণত ব্যবহারের জন্য। আর সেই সময় পুলিশের একটা ইনএফিসিয়েন্সির জন্য। এইটাই আমাকে খারাপ লাগে, মানে এইটাই অলওয়েজ মনে লাগে যে এটা কেন, মানে এই জিনিসটা এতবার করে বলে দেওয়ার পরেও কেন তারা সিরিয়াসলি নিল না। কারণ এই যেই জিনিসটা হচ্ছে না, সেই জিনিসটা আমি এনজয় করছি না। তুমি যদি বলো হুম। কাউকে জেলে পাঠানো বা কেউ পালিয়ে যাচ্ছে, কারণ আমার ইচ্ছে ছিল লিওনেল মেসিকে মানুষ দেখুক, ফ্যান্সরা দেখুক, বাচ্চার সঙ্গে তারা খেলছে। ভুলে যাও না, তার সঙ্গে এসেছিল রড্রিগো ডিপল, হুম। হুম। সেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। লুইস সুয়ারেজ, আর্সেনালের এত বড় একটা লেজেন্ড, উরুগুয়ান লেজেন্ড, হুম। ওয়ার্ল্ড কাপও খেলেছে। তো বাচ্চাদের সঙ্গে খেলতো, ওটা দেখতো, সল্টলেক স্টেডিয়াম, দ্য লাস্ট ড্যান্সই বলতে পারো। তো সেটা খারাপ লাগে। আর মানে অলওয়েজ মনে করি যে জিনিসটা যে অন্যভাবে শুরু করলে হয়তো অন্যভাবে হতো। আর এখন রিগ্রেট ছাড়া আর কিছু নেই। কিন্তু এই রিগ্রেটের মধ্যেও কোথাও তো একটা জয়ের জায়গা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে তোমাকে যে বদনামটা দেওয়া হয়েছিল, কারণ সত্যি সেই সময় কিন্তু তোমাকেও অনেক কথা শুনতে হয়েছে, কারণ পুরো ঘটনাটা এমন ভাবে পোট্রে করা হয়েছে যে মেসি পুরোটা মানে থাকতে পারলো না মাঠে এবং অর্গানাইজারের দিকে সরাসরি দোষের আঙুল, এবং তোমাকে সরাসরি পুলিশ তুলে নিয়ে গেল। অ্যাবসলিউটলি। ব্যাপারটা কি বলতো, পুলিশ যখন আমায় তুলেছিল, হুম। পুলিশও ভালো করে জানতো যে এটা পুলিশের বিফলতায় হয়েছে, এবং সেই সময়কার স্পোর্টস মিনিস্টারের ইম্যাচুয়ার্ড এবং কি বলবো রেকলেস বিহেভিয়ারের জন্য হয়েছে। তখন ইলেকশন টাইম, একজনকে স্কেপগোট দরকার, বলিকা বাখরা কাউকে দরকার, আমাকে করেছিল। নাহলে তাছাড়া তো কোনোভাবে বাঁচতে পারতো না। আমি জানতাম আজ না কাল আমি, দেখুন, আইন দিকে গেলে আমি জিতবই, আমি এটা জানতাম। সেটা একটা জিনিস। আমি ওয়েট করছিলাম আমার সুযোগের জন্য, যে সত্যিটা যেন আমি ফ্যান্সদের জানাতে পারি, লোকদের জানাতে পারি। তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে সত্যি করে আমি বিলিভ করতাম যে ওপরওয়ালা কিছু না কিছু আছে, কর্মর ফল তো আমাকেও দিতে হবে, যে করেছে তাকেও দিতে হবে। হুম। এবং দেখো, 5-6 মাসের মধ্যে পটচিত্রটা বদলে গিয়ে আমাকে সেই সুযোগটা দিল, নতুন গভর্নমেন্ট এলো এবং আমি
যেটা বলতে পারছিলাম না ভয়, সেটা এখন আমি বললাম। এবং সিম্পল জিনিস, আর মেসির টিমের চিঠিটা ইম্পর্টেন্ট নয়, মাঠে তো সবাই দেখেছে। দেখো এটা তো লুকোবার কিছু নয়, একটা পাবলিক ইভেন্টে দর্শকরা দেখেছে, যেখানে আমি অন্তত 50 বার বলছি মাঠটা খালি করুন, আমি কিন্তু বারবার বলছি। হুম হুম। এই স্পোর্টস মিনিস্টার যার কথা বলছেন, সে জানেন তো ইভেন্টে শো ফ্লোতে ছিল না, তার থাকারই কথা ছিল না। তার সঙ্গে তার যে ফটোগ্রাফার, যার বন্ধু ফ্যামিলি, এদেরও থাকার কথা ছিল না। এটা Z+ ইভেন্ট ছিল, দেশের সবচেয়ে বড় সিকিউরিটি হলো Z+, ওর ওপর অনলি প্রাইম মিনিস্টারের সিকিউরিটি আছে। এবার আপনি একটা ভাবুন, আমাকে Z+ সিকিউরিটি দেওয়া হচ্ছে, সেখানে কি করে বুঝবো যে অরূপ বিশ্বাস ঢুকে মেসিকে জড়িয়ে ধরবে, 40 জন ফটোগ্রাফার ওনার ফ্যামিলি মেম্বাররা ঢুকে ছবি তুলবে, 150 জন দর্শকের ওখান থেকে ঢুকে মাঠের মানে ভেতরে এটা কি পুরোপুরি একটা গায়ের জোরে যেটাকে বলা হয় ফোর্সফুলি? ফোর্সফুলি, এটাকে তোলাবাজি বলা হয়। আমি আপনাকে তোলাবাজির একটা এক্সাম্পল দিচ্ছি। অরূপ বিশ্বাস ইভেন্টের আগে অ্যাক্রেডিটেশন কার্ড থ্রেট করে আমার থেকে নিয়েছিল, নিজের 2 ভাইজিকে অফিসিয়াল, যারা মাইনর তাদের অফিসিয়াল হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ড করেছিল, ওনার ফটোগ্রাফার, ওনার বডিগার্ড, তাদেরও অফিসিয়াল করে ঢুকিয়েছিল। সেই সময় ওনার সঙ্গে আমার রীতিমতো ঝগড়া হচ্ছিল, এটা হতে পারে না, কারণ এটা মেসির ইভেন্ট। এখানে আপনি ঠিক আছে স্পোর্টস মিনিস্টার হিসেবে আপনি অ্যাক্রেডিটেশন কার্ড পেলেন, ঠিক আছে, কিন্তু এত লোক ঢুকতে পারে না। সেটা নিয়ে ওনার সঙ্গে আমার ঝগড়া হলো, উনি বললেন তোর থেকে আর পারমিশন নেবো না, আমি নিজে অ্যাক্রেডিটেশন কার্ড করবো। ঠিক আছে, কিন্তু আমি দেবো না। আমি গিয়ে পুলিশকে বললাম, হুম হুম। আমি কিন্তু বারবার বললাম, যতবার দেখা হয়েছে আমি বারবার বলেছি যে উনি লোকে মাঠে লোক ঢোকাবেন, এবং উনি যেহেতু শো ফ্লোতে ওনার নাম নেই, উনি কিন্তু অন্যভাবে আমাকে থ্রেট করছেন। তারপর টিকিটের তো চাপ ছেড়েই দাও, হুম হুম। 22,000 টিকিট তো উনি নিলেন গাড়ি করে, সেই টিকিট 22,000 টিকিট? 22,000 টিকিট, 22,255 টিকিট, মানে সেই টিকিট তো হাই ভ্যালু টিকিট বেসিক্যালি। কমপ্লিমেন্টারি, সেগুলো উনি বেচলেন, উনি ওনার এদিক ওদিক সার্কেল দিয়ে বেচলেন। কারণ আমাকে যখন রিফান্ডের লোক মেসেজ করছে, আমি দেখলাম আমার তো অনলাইনে সব টিকিট বিক্রি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম আপনি নামটা বলুন তো, এই নামটা বলছে সেই নামটা নেই। তাই বললাম আপনি কি টিকিট কিনেছেন, বলে কমপ্লিমেন্টারি। আপনি বুঝতেই পারছেন, সেটা না করলেন ছেড়ে দিন, মাঠের শো ফ্লো উনি কিছু মানলেন না, ওনার থাকার কথা না, উনি ঢুকে পড়লেন। এবং আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে শাহরুখ খানের আসার কথা শাহরুখ ছিল, খান আসার কথা মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল, হ্যাঁ, সৌরভ কিছুই গাঙ্গুলি হলো না। ছিল। সৌরভ গাঙ্গুলির আসার কথা ছিল। আপনি যদি দেখেন বাকি স্টেটে সচিন ছিল, কোনোটায় হরভজন ছিল, কোনোটায় রাহুল গান্ধী ছিল, প্রত্যেকটা চিফ মিনিস্টার ছিল, আরো অজয় দেবগান, আমির খান, সবাই এরা ছিল। কেউ এবং কি এই জায়গাতে আপনারও থাকার কথা ছিল। absolutely আমার ইভেন্ট, সচিন তেন্ডুলকর ছিল। দেখুন একটা কি বলুন তো, একটা ম্যাচুরিটির অভাব ওনার ছিল, ওনার ঔদ্ধত্য। এই যে কথায় কথা উনি আমার থ্রেট করতেন, ইভেন্টটাই করতে দেবো না, তোর ইভেন্ট বন্ধ, এটা না করলে তোর ইভেন্ট বন্ধ। এইটারই একটা মানে কি বলবো, ওই যে কমপ্লিসেন্সি চলে আসে না, যে আমি লাস্ট কথা, হুম হুম। ওইটারই একটা। নাহলেও উনি বলুন না, উনি যখন মেসি দেখছেন যে আমি করতে পারছি না, আমি চেষ্টা ওনাকে রিকোয়েস্ট করছি, উনি ওনার ফ্যামিলি মেম্বার্সদের ডেকে ছবি তোলাচ্ছেন, উনি ওনার বিউরোক্র্যাট বন্ধুদের দেখে ছবি তোলাচ্ছেন। একটা রেসপন্সিবিলিটি থাকলে তো ওটা করতো না, তো কতই বড় ইরেসপন্সিবল বলুন। একটা পাবলিক ইভেন্টে সেখানে উনি ওনার প্রাইভেট জিনিস করছেন। তো আনফর্চুনেটলি সেইটা, প্লাস পুলিশের ব্যর্থতা, মাঠের ডিজি রয়েছে, মাঠের সিপি রয়েছে। আমি অতবার বলছি মাঠ খালি করুন, ভাবুন তো 5 মিনিটে চিফ মিনিস্টার ঢুকতো, ওনারও Z+, উনি এসে দেখতেন 150 জন মাঠের ভেতরে, তাহলে কিসের সিকিউরিটি? আমি তো ইভেন্ট অর্গানাইজার, আমি তো সিকিউরিটি কোম্পানি চালাই না। আর আমি বলেছিলাম ফরেন থেকে সিকিউরিটি নিয়ে আসছি, বললো না ওটা অ্যালাউড হবে না, Z+ আমাদের পুলিশই দেবে। এই পুরো ইভেন্টের যে কন্ট্রোল এবং সবকিছু অরূপ বিশ্বাস একাই কি পুরো ডিলটা করেছেন, নাকি এর সাথে পুলিশের কোনো বড় অরূপ কর্তাদের কথা? বিশ্বাস মাঠের অ্যাক্রেডিটেশন এদিক ওদিক করে অনেক লোক ঢুকিয়েছে, সেটা টিভিতেই দেখা গেছে। হুম। জুই বিশ্বাস একটা ইন্টারভিউতে বলছে আমাকে মন্ত্রী ডেকেছিলেন মাঠে আসতে, তার না ছিল অ্যাক্রেডিটেশন কার্ড, না ছিল কোনো পারমিশন, সে মাঠে ঢুকে মেসির সঙ্গে ছবি তুলেছে। ভাবুন একটা Z+ ইভেন্টে অরূপ বিশ্বাস ডেকেছেন বলে উনি ঢুকে গেছেন, তার মানে সব প্রোটোকলকে বাইপাস করে, হুম হুম। তার মানে পুলিশ কোথাও সারেন্ডার করেছে, এটাই তো হুম বোঝাচ্ছে। হুম। এটাকে তো ক্রিমিনাল ট্রেসপাসিং বলে, ক্রিমিনাল কনস্পিরেসি বলে। Z+ ইভেন্টে লিওনেল মেসি যেখানে রয়েছে, যেখানে শাহরুখ খান রয়েছে, যেখানে চিফ মিনিস্টার আসার কথা, সেখানে উনি কোনো কার্ড নাই করিয়ে মাঠে ঢুকেছেন, বিকজ উনি স্পোর্টস মিনিস্টার রিলেটিভ।
ভাবুন, তার মানে এটাকেই তো বলে এক্সটোশন, এটাকেই তো এক্সটোশন বলে, আর কোনটাকে এক্সটোশন বলে বলুন না? একটা পাবলিক ইভেন্ট যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম মিনিস্ট্রি Z+ এর সিকিউরিটি দিতে বলেছে, সেখানে উনি তার পার্সোনাল ক্লাউড ইউজ করে এসব করেছেন। প্লাস ওনার প্রথম থেকে যেই চিঠিটা মেসির টিম পাঠিয়েছে, সেখানে লেখা আছে যে কোথাও কোনো স্পোর্টস মিনিস্টারের জায়গা ছিল না চিফ মিনিস্টার ছাড়া। লেখা আছে যে উনি এসে ব্যাট টাচ করেছেন, জড়িয়ে ধরেছেন, ফটোগ্রাফাররা ঢুকেছেন, উনি নিজের ইউটিউবারদের ঢুকিয়েছেন, বডিগার্ডদের ঢুকিয়েছেন। দেখুন, এ তো ভিডিও ফুটেজ। মানে পাড়ার পল্টুদা বানিয়ে দিয়েছিল মেসি। যেটা বলি পাড়ার পল্টু, অ্যাবসলিউটলি পাড়ার পল্টু। আপনি একটা ভাবুন তো, একটা এত বড় লিজেন্ডকে আপনি ফার্স্ট মিট করছেন, আপনি একটা হ্যান্ডশেক করতে পারতেন। আপনি ঢুকেছেন গায়ে জড়ি করে, ভাবতে পারলাম, একটা হ্যান্ডশেক তো করতে পারতেন। উনি এসে জড়িয়ে ধরছেন, এবং মেসির বডিটা ফুললি ইনশিওর্ড, 900 মিলিয়ন দিয়ে ইনশিওর্ড, ওরকম কেউ টাচ করতে পারে না। আর আমি যদি না বার করে নিয়ে যেতাম, মেসির যদি কিছু হয়ে যেত, তার দায়িত্বটা কে নিত বলুন? আমার আরো 3টে ইভেন্ট ছিল পরে, কে দায়িত্বটা নিত? মনে করুন মেসি পড়ে গেল, তার নেক্সট বছর মেসির ওয়ার্ল্ড কাপ, লিওনেল মেসির যদি কোনো ইনজুরি হয়ে যেত, দায়িত্বটা কে নিত? আমি নিজেকে স্যাক্রিফাইস করেছিলাম, কারণ আমি জানি এই লোকটাকে বোঝাতে পারবো না। আর পুলিশের ডিজি থাকতে যদি মাঠ খালি না হয়, তাহলে আমি আর কি করবো বলুন? মানে এটা তো ঘটনাটা আমরা দুটো পর্যায়ে যদি ভাগ হয়, ফার্স্ট পার্টটা ছিল হচ্ছে যে মেসির মূর্তির ব্যাপারটা। বাই দ্য ওয়ে, মানে ওই মেসি মূর্তিটা দেখে কিছু কোনো রিয়াকশন দিয়েছিল কি? দেখুন, মেসি এত ভদ্রলোক, সেটা তো আর সেই মূর্তিটা নিয়ে খুশি হয়েছিলেন, কারণ এর আগে আমি একটা মূর্তি বানিয়েছিলাম দুর্গাপুজোতে, একটা লুজেল স্টেডিয়ামের ওপর মেসি ওয়ার্ল্ড কাপ নিয়ে দাঁড়িয়েছে, সেটা আমি বানিয়েছিলাম। এবারে মূর্তিটা যেটা দেখে উনি, তখন আমি আমার মাথায় চাপ ছিল, আমি ভেবেছিলাম ঠিক আছে, ওনার অনারে করা হয়েছে, যদি ইলেকট্রনিক্যালি হয়ে যায় ঠিক আছে, আর একটা মেমোরি থেকে গেল। মানে সেই সেগমেন্টটা কিন্তু অতটা না, সমস্যা হয়নি। ইলেকট্রনিক, তার আগে 1 ঘন্টা আমি মিট অ্যান্ড গ্রিট করেছি। আমি তো এত বছর এত লোককে এনেছি, পেলে, ম্যারাডোনা, মার্টিনেজ, রোনাল্ডিনো, কাফু, আরো অনেক। আমি এত সকাল বিকেল বড় বড় লেজেন্ডদের সঙ্গে ইভেন্ট করি, ওই তো কলকাতা পুলিশের সঙ্গে এত ইভেন্ট করেছি, কখনো তো হয়নি। শুধু হলো এটা কেন, যে ছিল মেন লোক, ওনার তো নিজের মাইলেজ ছাড়া অন্য কিছু উনি কেয়ার করছিলেন না, তাই জন্য হলো। আর বিধাননগর পুলিশের পুরো ব্যর্থতা, মানে ওই সময় যে পুলিশ ছিল, পুরো কমপ্লিট ব্যর্থতা, এতে আমার বলার কোনো সেকেন্ড থট নেই। এবং চিঠিতেও লেখা আছে যে সিকিউরিটি ব্রিচ। আপনি ভাবুন না, দর্শক হয়ে লোক ঢুকেছে, সে মাঠের মাঝখানে সেলফি তুলেছে, তার মানে সিকিউরিটিটা কোন লেভেলে? এবং 19 জনকে আইডেন্টিফাই করেছেন শতদ্রু দত্ত, যারা মানে একদম জোর করে ঢুকেছে এবং মেসির খুব কাছাকাছি জায়গায়, এবং তাদের কোনো এটা আমি অথরিটি আইডেন্টিফাই করেছি, আরো অনেক লোক দেখেছেন তো। একজন তো বলছে আমি, কারা কারা ছিল? জয় বিশ্বাস ছিল, তারপরে অনেক আমলারা ছিল, তারপরে অনেক লোক ঢুকেছে, একটা দুটো ময়দানের কিছু লোক ঢুকেছে। কেউ বলছে যে আমরা টাকা দিয়ে ঢুকেছি, মানে বুঝতেই পাচ্ছেন কোথায় কি ব্যাপার। এখন তাদের আমি টেনে নিয়ে যাচ্ছি কোর্টে। দেখুন, ব্যাপারটা কি বলুন তো, আপনি পয়েন্টটা বুঝুন। তার মানে সিকিউরিটিটা কোন লেভেলে কম্প্রোমাইজ হয়েছিল? কেউ বলছে সল্টলেক স্টেডিয়ামের কে ভেন্ডার আছে, তার থ্রু ঢুকে গেছি। ভেন্ডার Z+ ইভেন্ট, সেখানে ভেন্ডার, তার মানে কোন কেউ যদি একটা ছুরি নিয়ে ঢুকে মেসির পেটে লাগিয়ে দিত, তার দায়িত্বটা কে নিত? না হওয়ার কি আছে? মনিকা সেলেসকে তো কেউ ছুরি দিয়ে লাগিয়ে দিয়েছিল তো। আপনি সিকিউরিটিটা ভাবুন। ল এনফোর্সার কে? ল এনফোর্সার তো পুলিশ। আমি তো ম্যানেজ করছি, আমি ইভেন্ট নিয়েছি, আমি প্রমোটার। আমাকে পুলিশ পারমিশন দিয়েছিল বলেই তো আমি করছি। আমি এক্সপেক্ট করবো তারাই তো আমাকে প্রোটেকশন দেবে। এবার বলুন, আমি ভিকটিম হলাম, কিন্তু আমাকে ভিলেন বানিয়ে দিল। ওই সময় বলে, এখন মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে। আচ্ছা, এই ভিলেন বানিয়ে দেওয়ার সময় 38 দিনের বন্দি দশার পর তারপরে যখন বেরিয়ে এলেন, তখনও কিন্তু এখানে রুল চলছে, ওনাদেরই রুল চলছে, হয়তো ইলেকশন চলে এসছে। তার মধ্যে কি মনের মধ্যে ভয় চলছিল বা কোনো রকম থ্রেট আসছিল? কারণ আস্তে আস্তে তো বিষয়টা পরিষ্কার হচ্ছিল ক্রমশ। দেখুন, সত্যি করে কি বলতে, আমার সাহস হয়নি ওই সময়। কারণ আপনি জানেন, আমাকে যেদিনকে অ্যারেস্ট করেছিল, মুখে কাপড় পরিয়ে নিয়ে গেছিল। এক্স্যাক্টলি। আমাকে একটা কথা, আমি কি টেররিস্ট? একটা লিওনেল মেসিকে নিয়ে এসেছিলাম, কারণ ওদের ভয় ছিল আমি যদি কিছু নামটা বলে দিই। তারপর বেরিয়ে আসার পরেও আমি, দেখুন আমার কাছে ফ্যামিলি রয়েছে, তো আমি ভাবছিলাম ওই সিস্টেমের সঙ্গে লড়ার ক্ষমতা নেই।
আমি ভাবছিলাম নিজেকে যে কোনো না কোনো সময় ভগবান চান্স দেবে, একবার না পাবো চান্স। ওদের ওখানে ওদের টাইমে কি ছিল, আমি মানে আইনি লড়াই করতাম। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং তার আগের দিন পর্যন্ত তার মানে ভেতরে ভেতরে ভয় কাজ করছিল আর কি। দেখুন, ভয় তো সবসময় ছিল। অরূপ বিশ্বাস একটা বড় ক্যাবিনেট মিনিস্টার, ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার, তারপরে এই গভর্নমেন্টও স্ট্রং। ও আমি এদিক থেকে ওদিক হলে আমাকে কোনো অন্য একটা কেস দিয়ে ঢুকিয়ে দিত। আর কে বলুন তো এইসবে যাবে? এই সময় আমার ফ্যামিলি আছে, আমি আর আমার ভবিষ্যতে অনেক কিছু করার আছে। কিন্তু আমি এক্সিট পোলটাতে একটা ভেবেছিলাম তার মানে একটা চান্স আছে, তাও ভাবলাম এক্সিট পোল তো অনেক সময় ভুল হয়। কিন্তু কি জানেন তো, একটা ইনস্টিংক্ট, আমি অলওয়েজ আমি ম্যানিফেস্টেশনে বিলিভ করি। আমি রিস্টায় থাকতাম, আমার ছোটবেলা থেকে ম্যানিফেস্টেশন ছিল আমি এই করব ওই করব, সচিনের সঙ্গে কিছু করব, সৌরভের সঙ্গে কিছু করব, মারাদোনা করব। আমার এই ম্যানিফেস্টেশনটাই আমার পাওয়ার। আই এম আ প্রোডাক্ট অফ ম্যানিফেস্টেশন। আমি যা যা বলেছি তাই মোটামুটি করে নিয়েছি। তো আমার মনে হচ্ছিল যে আমার একটা কামব্যাক হবে, কোনো না ভাবে ভগবান একটা চান্স দেবে। হোয়াট ইজ দ্য টেকনিক? না, ওই বললাম না, ওই শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, ওম শান্তি ওমের, যে কায়ানাত। আমি মেসিকে যখন মিট করেছিলাম তার আগে এটাই বলেছিলাম যে মানে কায়ানাত ইউনিভার্স ঘুরিয়ে ফিরিয়ে ইউনিভার্স দিয়েই নিয়ে দেবে, যদি আসবে। কোনো জিনিসকে একদম মন থেকে চাও তাহলে সেটা তোমার অ্যাবসলিউট, আমি হবেই হবে। ভাবছিলাম যে আমার লাইফে যাই হয়েছে বড় হয়েছে, সো কামব্যাক উইল বি বিগ, কামব্যাক বিগ ইন দ্য সেন্স সবাই ট্রুথটা জানতে পারবে যে আমি সেদিনকে ভুল ছিলাম না। পাবলিক দেখেছিল, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, পাওয়ারাতে সবকিছু ধাপ্পা চাপা হয়ে যায়। কিন্তু এখন সেই চান্সটা পেলাম। এবার লোকে বুঝতে পারছে ব্যাপারটা কি, আইনের জুডিশিয়ারিও বুঝতে পারছে ব্যাপারটা কি। সেই সময় এবার আস্তে আস্তে করে আমি এগোচ্ছি। অরূপ বিশ্বাসের এগেনস্টে 100 কোটির মামলা হয়েছে। অরূপ বিশ্বাসের এগেনস্টে মামলার পর মামলা আমি করব। উনি এখন রক্ষা কবচ নিয়ে ভাবছেন উনি বেঁচে যাবেন। আমি কোর্টে গেছি, আবার ওটাকে চ্যালেঞ্জ করে, যদি হাইকোর্ট না দেয় আমি সুপ্রিম কোর্টে যাব। দেখুন, ওনার রক্ষা কবচের একটা স্টিপুলেশন আছে, কিন্তু উনি তো 3বার সামন মিস করলেন। এত কিসের ভয় ওনার? আমার তো একটাই প্রশ্ন, ভয়টা কি উনি পাচ্ছেন? তার মানে উনি জানেন আমার কাছে যা এভিডেন্স আছে বা আমি যা জমা দিয়েছি সেটা উনি ধরা পড়ে যাবেন। আর আজকে মেসির টিম থেকে যেটা এসছে তাতে তো পরিষ্কার বোঝা গেছে যে গল্পটা কি। মেসির টিম থেকে চিঠিটা যদি একটু আগে আসতো তাহলে কি একটু সুবিধা হতো? দেখুন, আমি আনাতে পারতাম, কিন্তু সেই সময়টা যদি পাবলিক হতো না, হুম হুম। তখন গভর্নমেন্ট আমার এগেনস্টে চলে যেত। সেই গভর্নমেন্ট, কারণ সেটা গভর্নমেন্টের মানে ইনএফিসিয়েন্সিটা প্রকাশ করে দিত। হুম হুম। এই গভর্নমেন্ট একটা নতুন গভর্নমেন্ট, এবং এরা চাইছে যে ইনভেস্টিগেশন বা সত্যিটা আসুক। তাই এখন তো ওখানে আমি সাহসটা করতে পারলাম। আমাকে মেসির বাবা অনেকবার বলেছে যে মানে তোমার কোনো সাপোর্ট লাগলে আমায় বলো। এবং যে ঠিক সময় নেবো, এখন না। মেসি কি আবার আসবে? নিশ্চিত। এটা আমি আবার আমার ম্যানিফেস্টেশন যে কোনো না ভাবে আমি কলকাতাতে মেসিকে ঢোকাবই। তার আগে অবশ্য আমি আরো দুটো করবো, কিন্তু কলকাতাকে আমি নিয়ে আসবোই। এটা আমার জেদ। এটা আমি বলতে পারবো না, এটা আমার একটা জেদ যে যেরম ভাবে জিনিসটা হয়েছিল, আমি যে ভুল নয় সেটা আমি প্রুফ করব আবার তাকে এনে। এবং আমি এবার একটু অন্যভাবে আনবার চেষ্টা করছি। আমি এখন সবকিছু বলবো না, চেষ্টা তো আমি করবো, এটা আমি বিলিভ করে আমি আনবোই। কলকাতায় আনার ক্ষেত্রে আর ভয় তো সেরম ভাবে থাকবে না আশা করি। দেখুন, ভয়টা থাকবে না বলবো না, ট্রমা তো রয়েছে। তবে নতুন গভর্নমেন্ট হয়েছে, আমি তো মানে আশা করব। বিজেপি গভর্নমেন্টের সঙ্গে আমি এত কাজ করেছি, অন্য স্টেটে ছবির মতন কাজ করেছি। হুম হুম। আর নতুন সরকার, তাদের সেন্ট্রালও তাদের সরকার, এখানেও তাদের সরকার, তাদের উপর আমার কনফিডেন্স আছে যে তারা মনে হয় অনেক ম্যাচুরলি এই জিনিসটা নেবে, তারা ভ্যালুটা দেবে। লিওনেল মেসি হোক বা রোনাল্ডো বলুক বা যেই বলুক, তার এর একটা ভ্যালু বুঝতে পারবে। তো মেসি তো ডেফিনেটলি, মেসি ছাড়া আর কে কে আসতে পারে মানে একটুখানি এবার একটু দেখুন, শতদ্রুটাই আমি যেহেতু কামব্যাক হয়েছে, আমরাও আশা করব যে কলকাতার দর্শকরা আশা করবে, ইন্ডিয়ান দর্শকরা আশা করবে যে ফুটবল স্টারেরা কিংবা ইন্টারন্যাশনাল লেজেন্ডরা তারা এখানে আসবে, সেক্ষেত্রে প্ল্যানিং কি আছে আর? দেখুন, আমি সবসময় বলি আমি মেসির অ্যাডমায়ার কিন্তু রোনাল্ডোর ফ্যান, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আমি ব্লাইন্ডেস্ট অফ ব্লাইন্ডেস্ট ফ্যান। আমি এটাও অলওয়েজ বলি যে আমি রিটায়ার করবো রোনাল্ডোকে নিয়ে, কারণ টপে ইউ শুড রিটায়ার। আমার পেলে, ম্যারাডোনা, মেসি হয়ে গেছে, আই শুড রিটায়ার উইথ রোনাল্ডো। ইচ্ছা আছে রোনাল্ডোকে আনার, আমি মনে করি আমি আনবই।
আর তার মধ্যে আমি নাইমারকে মিট করেছিলাম একবার, আজ থেকে 12 বছর আগে। পুরো আমি খুব মানে অ্যাডমায়ার বলতে পারো। তো ও এই দুজনকেই টার্গেট আছে, দেখা যাক এটা যদি হয়ে যায়। তারপরে আর তারপর ফুটবল নিয়ে কেন, আমার ছেলে নিজে ফুটবলার, বাচ্চা ছেলেকে আমি ফুটবলার বানানোর চেষ্টা করছি, ওটা নিয়ে পড়ে থাকবো। আর মহারাষ্ট্রতে আমি একটা বড় প্রজেক্ট করছি, প্রজেক্ট মহাদেবা, গভর্নমেন্টের প্রজেক্ট। সেখানে মহারাষ্ট্রের গ্রাসরুট ফুটবলারদের বাইরে নিয়ে যাব, এইসব প্ল্যান আছে। মানে ফুটবলের উন্নতির জন্য। হ্যাঁ, ফুটবলের, দেখুন ফুটবল ভালোবাসি, ফুটবল নিয়ে যদি কিছু করতে পারি। আরেকটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে যিনি আপনাকে এই নাকে দড়ি দিয়ে ঘোরানটা ঘোরালো, সেই অরূপ বিশ্বাস, তিনি এখন পালিয়ে আছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সমনের পর সমন যাচ্ছে, মিস হয়ে গেছে, 100 কোটির মামলা হয়েছে। কিছু বলতে চাইবেন সরাসরি? আর কি বলবো, আপনি চলে আসুন, সামনাসামনি বসে আমরা একটা লাই ডিটেক্টর টেস্ট করি, ইনভেস্টিগেশনে দুজনে হেল্প করি। আপনি তো স্পোর্টস মিনিস্টার ছিলেন, আপনি তো তারপরেও 8 দিন পরে, আমার ওই ইভেন্টের 8 দিন পরে চিফ মিনিস্টারের পারে বসে বিজনেস সামিটে বসেছিলেন। তাহলে আপনার তো মনে হয় না আপনার এত ভয় থাকা উচিত, ওনার আসা উচিত, এটাই তো বলছি। উনি আসুন, পলাতক কেন হচ্ছেন? এটা খারাপ লাগে, একটা স্পোর্টস মিনিস্টার পালাচ্ছেন, তাও মানে ওনার তো বিশাল বড় একটা ক্লাউড ছিল, দাপট। দাপট ছিল। তবে এটা ওনাকে আমি ছাড়বো না, এইটুকু আমি বলছি। আইন মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো, তারপর দেখা যাক। ঠিক আছে, যে স্বপ্ন শতদা আপনি দেখছেন সেটা নিশ্চিতভাবেই সফল হবে। আমাদের প্রত্যেকের শুভ কামনা থাকবে, এবং যে ভবিষ্যতের কথা আপনি বলছেন, ভবিষ্যতে যে পরিকল্পনাগুলো রেখেছেন, সেগুলো সফলতা পাক এই আশাই করি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন শতদ্রু দত্ত, এবং আমরা বুঝলাম এবং সেদিন কি ঘটনা ঘটেছিল এবং কে যে এই ঘটনার পিছনে দায়ী, সেটাও আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। আমরা ওনার ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কমেন্ট করুন এবং রাষ্ট্রিক্সের এই ধরনের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটা জানান, এবং অবশ্যই কোন লেজেন্ড ফুটবলারকে আপনারা দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। সেই বার্তা কিন্তু পৌঁছে যাবে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের কাছে। সঙ্গে থাকবেন, দেখুন এবং দেখতে থাকুন রাষ্ট্রিক্স।